সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ সকাল 11টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, বিকেলে কুড়িগ্রামে দাফন। অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে না বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নাকচ করেছে ভারত, ভুটান ও আফগানিস্তানও। শিক্ষাজীবন শেষে প্রতিবছর তরুণদের একটি বড় অংশ নাম লেখান বেকারত্বের খাতায়। কর্মমুখী এবং বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদ শিক্ষাবিদদের। প্রযুক্তির কল্যাণে জীবনযাত্রা পাল্টালেও বেড়েছে সাইবার অপরাধীর সংখ্যা। প্রশাসনের নজরদারির অভাব, বলছেন বিশেষজ্ঞরা। এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য মাশরাফির। আগের ম্যাচের ভুল শুধরে সিরিজে ফিরতে চায় সফরকারীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 11টা থেকে 1টা পর্যন্ত মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এর আগে 11:15টায় মরদেহ নেওয়া হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে, পরে দাফনের জন্য নেওয়া হবে কুড়িগ্রামে। গতকাল বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশ বরেণ্য এই লেখক। তিনি ক্যান্সারে ভুগছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 6 মাস ধরে লড়াই মৃত্যুর সঙ্গে, প্রথমে লন্ডনে, পরে দেশে। অবশেষে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় মঙ্গলবার বিকেল 5:26। চিকিৎসক জানান 26 সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় আইসিইউতে। ওনার যে লাং ক্যান্সার ছিল, অ্যাডভান্স লাং ক্যান্সার, উনি বিদেশে চিকিৎসা পেয়েছিলেন। আমাদের এখানে 1 তারিখে ভর্তি হয়েছিলেন এই মাসের, এবং উনি ওনার কিছু হার্টের সমস্যা ছিল, কালকে ওনার কিছু কিডনির সমস্যা হলো, তো ওদেরকে আমাদের আইসিইউতে শিফট করা হলো কালকে। আর আইসিইউ ম্যানেজমেন্ট যা হয় হয়ে আরামে রাখা, এবং উনি কোনো কষ্ট পান নাই, যেটুকু আল্লাহ ওনাকে ভালোভাবে নিয়ে গেছেন। 21 ও স্বাধীনতা পদক সহ বহু সম্মানে ভূষিত সাহিত্য অঙ্গনের এই নক্ষত্রের চিরবিদায়ে সতীর্থরা জানিয়েছেন শোক। বলেছেন, এমন গুণী শিল্পীর মৃত্যু যে বয়সেই হোক, সে শূন্যতা পূরণ হবার নয়। আমরা মনে করি রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যে এত সৃষ্টিশীলতা, এত শাখায় আর কোনো লেখকের ছিল না। তিনি জীবনের শেষ দিনটি পর্যন্ত যতক্ষণ সক্ষম ছিলেন, তিনি ভীষণভাবে তরুণ ছিলেন, এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি জীবনের একটা পর্যায়ে সাহিত্য রচনার জায়গা থেকে তিনি এসেছিলেন নাটক রচনায়। শেষ দিন পর্যন্ত তিনি নাটক, গল্প, কবিতা সবকিছুর সঙ্গে ছিলেন। প্রত্যেক দিন কবিতা লিখেছেন। লেখার মতো সামর্থ্য ছিল না, কিন্তু উনি ডিকটেট করে গেছেন। ওনার ছেলে না ওনার স্ত্রী বসে লিখেছেন। প্রতিটি মুহূর্তে তিনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আমাদের জড়িয়ে ছিলেন। তিনি আমাদের নেতা ছিলেন, তিনি আমাদের গুরু ছিলেন, তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন। সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে মরদেহ। এরপর শেষ ইচ্ছা অনুযায়ী দাফনের জন্য নেওয়া হবে কুড়িগ্রামে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে যথাযোগ্য মর্যাদায় দাফনের জন্য গতকাল সন্ধ্যা থেকে প্রস্তুতি শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। জেলার সরকারি কলেজ চত্বরে কবিকে আজ দাফন করার কথা রয়েছে। কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন জানান, 2015 সালের 14 নভেম্বর কুড়িগ্রামের কৃতি সন্তান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তার মরদেহ সরকারি কলেজ চত্বরে দাফনের জন্য প্রস্তাব দেওয়া হয়। লেখক ওই প্রস্তাবে সম্মতি জানান। আজ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে লেখকের মরদেহ যথাযোগ্য মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দেশ বরেণ্য সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ওনার অন্তিম ইচ্ছা অনুযায়ী বুধবার সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে ওনাকে দাফন করা হবে। এজন্য সকল প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। লেখক সৈয়দ শামসুল হকের 80 বছরের বর্ণাঢ্য জীবনে বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তার বিচরণ ছিল অতুলনীয়। সৈয়দ হকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে।
সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যে এক অদ্বিতীয় নাম। গান, কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাট্য, চিত্রনাট্য, শিশু সাহিত্য, অনুবাদ সাহিত্যের যে শাখায় হাত দিয়েছেন যেন ফলিয়েছেন সোনা। তাই তো বাংলা সাহিত্যে এক ও অদ্বিতীয় সৈয়দ হক। সৈয়দ হক 1935 সালে জন্ম নেন কুড়িগ্রামে। কৈশোরে পা দেবার আগেই আলো ছড়াতে শুরু করেন কবিতায়। তারপর আর থেমে থাকা নেই। কবিতায় তো বটেই, গল্প উপন্যাসে পেয়েছেন সমান সাফল্য। খেলারাম খেলে যা, নিষিদ্ধ লোবান, সীমানা ছাড়িয়ে, পরাণের গহীন ভেতর অসংখ্য জনপ্রিয় উপন্যাস তার লেখা। লিখেছেন চিত্রনাট্য। 30টি চিত্রনাট্যের মধ্যে 1978 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সারেং বউয়ের চিত্রনাট্য ভীষণ দর্শকপ্রিয়। তার উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে নির্মাণ করা হয় গেরিলা চলচ্চিত্রটি। চলচ্চিত্রে তার লেখা চলচ্চিত্রের গানগুলো ভীষণ জনপ্রিয় একালেও। মানুষ রঙিন পুরাইলেই পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন। তার লেখা মহাকাব্যিক কাব্যনাট্য পেয়েছেন অসংখ্য পুরস্কারও। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া লেখক সৈয়দ হক। 1966 সালে মাত্র 29 বছর বয়সে তিনি এই পুরস্কার পান। 1984 সালে ভূষিত হন 21 পদকে। এপ্রিলে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তাকে লন্ডন নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় উন্নতি না হয় 4 মাস পর দেশে ফিরে আসেন তিনি। তবে থামেনি লেখা। হাসপাতালের বিছানায় শুয়ে কবিতার পংক্তি মুখে মুখে বলতেন, আর তার স্ত্রী সৈয়দ আনোয়ারা হক শ্রুতি লিখনে লিপিবদ্ধ করতেন সেগুলো। চলে গেলেন সব্যসাচী। আসলে কি গেলেন? তিনি তো রয়ে গেলেন আমাদের পরাণের গহীন ভিতর। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের কথা সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। সময় সংবাদের সঙ্গে ফোন আলাপে সৈয়দ হকের দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের দূত হিসেবে আখ্যায়িত করেন তারা। এসব মানুষ চলে গেলে যে শূন্যতা তৈরি হয়, তো শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তার চলে যাওয়াটা আমার কাছে মনে হচ্ছে অপূরণীয় ক্ষতি। এই বাংলা স্মৃতি বন্ধনের যারা কাজ করেছে তাদের মধ্যে একজন। আর সবচেয়ে বড় কথা, বাঙালি অস্মিতা তো বাংলাদেশি বাঁচিয়ে রেখেছে। বসে থাকা ছাড়া কিছু করতে পারছি না, আমার অসার লাগছে। কারণ আমার সঙ্গে শামসুল হকের দীর্ঘদিনের সম্পর্ক, এমন সব কথাবার্তা আমরা বলেছি, উনি আমার সঙ্গে শেয়ার করেছেন। মানুষের ব্যক্তিগত আপনার সঙ্গে তার রাজনৈতিক অবস্থান, তার ধর্ম, তার কাজকর্মের খারাপ থাকে, একেবারে আন্তরিক গলায় বলতে পারেন, সেরকম একটা মানুষকে আমরা হারালাম আর কি। সেগুলো তো মানুষের চলে যাওয়ার আগের স্টেপ আমরা জানি, একটা বড় স্টেপ পেরিয়ে মানুষ চলে যায়, কিন্তু উনি চলে যাবে যেটা আমি ভাবতে পারিনি। সৈয়দ শামসুল হক কিছুদিন আগে এসেছিলেন সময় সংলাপে, কথা বলেছিলেন নানা বিষয়ে। আমরা সেই আলাপের কিছু অংশ এখন দেখে আসব। আমার ভেতরে কিছু কথা আছে যেগুলো বলতে ইচ্ছে করে, বললে প্রথমত নিজেরই ভালো লাগে। অনেক লঘু বোধ করি, হালকা বোধ করি, স্বচ্ছন্দ বোধ করি, উৎফুল্ল বোধ করি। তারপরে সে লেখাটা যখন পাঠকের কাছে বা শ্রোতার কাছে পৌঁছয়, তখন আবার একটা আলাদা আনন্দ আছে। লেখার টেবিলে যখন বসি তখন মনে হয় না যে এর আগে আমি লিখেছি কিছু বা অনেক কিছু লিখেছি। মনে হয় এটাই প্রথম। যে নাটক যে লিখি, নাটক ইংরেজিতে প্লে বলে, হ্যাঁ, কাজেই হ্যাঁ বটেই তো, খেলা তো বটেই না। ইট ওয়াজ এ গুড গেম। আমরা যা কিছুই সৃজনশীল মাধ্যমে করি না কেন, একটা কল্পনা তো থাকে। এই কল্পনার অবিকল কি আমরা আনতে পারি? পারি না। অনেকখানি কিন্তু অধরা থেকে যায়, করা যায়নি, পারা যায়নি, হয় নাই। নিজেদের ভেতরেই রয়েছে এরকম একটা সময় সীমা, আয়ু সীমা। আর তাছাড়া এখনো তো আমি সেই প্রথম দিনের মতো নিজেকে বোধ করি যখন প্রথম লিখতে শুরু করেছিলাম, সেই রকম। 4-20 বছর তো বেঁচে রইলাম, এবং আমি তো সম্মুখে দেখি মহাত্মা লালন, তিনি 118 বছর বেঁচেছেন, তো আমি নই কেন? নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে না বাংলাদেশ। এদিকে সার্ক সম্মেলনে অংশ না হওয়ার কথা জানায় ভারত, আফগানিস্তান এবং ভুটান।
মঙ্গলবার এক চিঠিতে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যস্ততার কারণ দেখিয়ে সার্কের বর্তমান চেয়ারম্যান এবং সার্ক সচিবালয়ের কাছে সম্মেলনে যোগ না দেবার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া ইসলামাবাদে সার্ক সম্মেলনে অংশ নেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়া এবং সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের কারণে ইসলামাবাদ সফল সার্ক সম্মেলনের জন্য সহায়ক নয়। সার্কের বর্তমান চেয়ারম্যান নেপালের কাছে এই তথ্য জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম বলছে, ভারত অধিকৃত কাশ্মীরে উড়িতে দেশটির সেনা ঘাঁটিতে সশস্ত্র হামলাকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতেই সার্ক সম্মেলন বয়কট করল ভারত। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী সার্কে অংশ নিচ্ছে না আফগানিস্তান ও ভুটানও। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ নেওয়া হয়েছে চ্যানেল আই প্রাঙ্গণে। এই মুহূর্তে চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটু পরেই জানাজা শুরু হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের মধ্যে কিছু কথা বলবেন চ্যানেল আইয়ের অন্যতম একজন আমাদের শাহেক সিরাজ স্যার। অন্যতম সহযোগী চ্যানেল জন্মলগ্ন থেকে তার সম্পৃক্ততা, তার স্নেহ, তার সাহস, তার ভালোবাসা, তার পরামর্শ আমাদের কাছে এখানে এনেছে। বাংলাদেশের যেমন একজন বিবেক তিনি ছিলেন, বাংলাদেশের সংকীর্ণ মুহূর্তে তিনি যেমন ছিলেন একজন আলোক পত্রিকার মতো, একইভাবে আমাদের জন্য ছিলেন তিনি সেরকমই একজন মানুষ। চ্যানেলের প্রতিটি অঙ্গনে তার স্পর্শ আছে। আমি সাগর তাকে ভরসা বলে রাখতাম। শেষ দিন যখন তিনি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হন, তখনও তিনি এই অঙ্গনটি থেকে সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। আজকে সারা বাংলাদেশের মানুষ শোকাহত তাই মৃত্যুর জন্য। আমরা সবাই জীবিত আত্মার জন্য শান্তি কামনা করব। নিশ্চয়ই তিনি এমন কল্যাণকর অনেক কিছু বলেছেন তার লেখনীতে, যা আমার কল্যাণের জন্য, দেশের জন্য, আমাদের বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট সহায় করে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টি, তার এই কাজের জন্য নিশ্চয়ই কোনো পুণ্যের জন্য তাকে নসিব করবো। আমরা সবাই তাদের দোয়া করবো যাতে তিনি পরকালে শান্তিময় জীবনযাপন করতে পারেন। দ্বিতীয় হক, দ্বিতীয় ছেলের হক, ছেলে গল্প সন্তান শুধু বিবাহ করতে পারেন। 1948 সালে যখন 12 বছর বয়স 3 মাসে আমার বাবা হয়ে আসেন, তখন এখন যে বিশাল শহরটা আপনাদের চারপাশে গড়ে উঠেছে, সেই সময়ে যে তিনটা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছেন, আমি অত্যন্ত খুশি। তার মানুষের জনগণের কাছে আমরা
পরিবার থেকে আমরা পাটা শোনানো ওই পাটা সেই পাটা আপনাদের সরকারের সাপোর্টের জন্য, জনগণের ভালোবাসার জন্য, চ্যানেল আয়ের সাপোর্টের জন্য, এবং আমরা জানি যে তিনি যেভাবে বিদায় পাচ্ছেন এটা হয়তোবা তারই একটা কল্পিত একটা কাহিনী। আমরা অলসো খুবই গর্বিত এর মধ্যে যে আমরা জলেশ্বরীর মানুষকে জলেশ্বরীর মাটিতে ফিরিয়ে দিতে পারছি। আমি জানি এটা তার শেষ ইচ্ছা আমরা পূরণ করতে পারছি। আমি যেটা এখানে বলবো, যেটা বলা হয় জানাজার সময়, 80 বছর 9 মাস একটা জীবনে একটা মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, অনেক কিছু হয়তো কাউকে কষ্ট দিয়েছেন। আমি বলছি ছেলে হিসাবে আপনারা ক্ষমা করে দেবেন, মনে ধরে রাখবেন না। কোনো কিছু থাকলে আমার কাছে এসে সরাসরি বলবেন। আমি দ্বিতীয় স্যার, ধন্যবাদ। কথা জলেশ্বরীর মানুষকে জলেশ্বরীকে ফিরিয়ে এনে যাওয়া এবং যারা আমরা এখানে জানাজা শরীক হবো, ওনারা অন্য কোথাও আর জানাজা আমরা শরীক হতে পারবো না, এক জায়গায়। যারা এখানে শরীক হবো, অন্য কোথাও আমরা আর জানাজায় অংশগ্রহণ করবো না ইনশাআল্লাহ। আমি আল্লাহ রাস্তায় কাবলামুখী হয়ে ফরজে কিফায়া রাজার নামাজ 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করার জন্য নিয়ত করেছি। আল্লাহু আকবার। এক্ষুনি নিয়ত হতেছে ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেল আই প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছিল এবং এতক্ষণ আমরা সেখানেই সংযুক্ত ছিলাম। সময় সংবাদে আরো থাকছে। নাশকতার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে অনেক শিক্ষক জামিনে ছাড়া পেয়ে নিজ প্রতিষ্ঠানে বহাল, ব্যবস্থা না নেওয়ায় পরিচালনা পরিষদের ওপর দায় চাপাচ্ছেন সংশ্লিষ্টরা। এবং সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন, বাঁধসহ গাছপালা ফসলি জমি বিলীন, আতঙ্কে এলাকাবাসী। প্রতিবছর 5.5 লাখ তরুণ উচ্চশিক্ষার পর্যায় শেষ করেন। এরপর তাদের কর্মক্ষেত্রে পা রাখার কথা থাকলেও একটি বড় অংশ আগের পুরনো সংখ্যার সঙ্গে নতুন করে যুক্ত হয় বেকারত্বের খাতায়। শিক্ষাবিদরা বলছেন, সময়ের প্রয়োজনেই অন্তত 60% শিক্ষার্থীকে বেছে নিতে হয় কর্মমুখী শিক্ষা। এর রিডিজাইন করতে হবে বর্তমান শিক্ষা ব্যবস্থায়, যেখানে গতানুগতিক শিক্ষায় যুক্ত হবে সৃজনশীলতা এবং দক্ষতা উন্নয়নের মতো বিষয়গুলো। সেলিয়া সুলতানার রিপোর্ট।
শিক্ষার উদ্দেশ্য মানুষকে বিকশিত করা, দক্ষ মানব সম্পদে রূপান্তর করা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয় 2014 সালে 34টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করে 4,19,582 জন। একই বছর 75টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয় 65,360 জন। সব মিলে 5,50,302 জন। বাংলাদেশ অর্থনৈতিক সমিতির 2012 সালের এক গবেষণার তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর 22 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু কাজ পায় মাত্র 7 লাখ। এদের মধ্যে উচ্চশিক্ষিত, স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ে যারা শিক্ষা জীবন শেষ করেছেন তারাও আছেন। টারশিয়ারি শিক্ষাটাকে এমনভাবে সাজাইতে হবে যেন সে প্রবলেম সলভিং টেকনিকটা সে শিখে, সে মুখস্থ করবে না, কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেশে এখন পদ্মা ব্রিজ হচ্ছে, কেন আমি বাংলাদেশের সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে বাই রোটেশন সেখানে 2 মাসের জন্য ইন্টার্নশিপ করতে দিচ্ছি না? তারা যদি সেটার সঙ্গে যুক্ত হইতে না পারে তাহলে পরের পদ্মা ব্রিজটা সে কিভাবে বানাবে? ব্যাংকগুলো সব ফ্যান্টাস্টিক ভাবে অটোমেটেড হয়ে গেছে, সেখানে কেন আমি আমাদের কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দিই না? সে ফার্স্ট ইয়ার থেকেই করুক। তারা বলছেন সময়ের চাহিদা অনুযায়ী বাড়াতে হবে কর্মমুখী ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। আমি আসার আগে এই জন্য 17,000 কোটি টাকার একটা প্রজেক্ট বানিয়ে প্ল্যানিং কমিশনে দিয়ে এসেছি। আমি মনে করি যে আমাদের দেশে অন্তত 60% ছেলেমেয়েদের টেকনিক্যাল এডুকেশনে যাওয়া উচিত, এবং সরকারকে বা আমাদেরকে সেই জন্য রিডিজাইন করতে হবে, শিক্ষাকে সংস্কার করতে হবে, যাতে আমরা বেশিরভাগ ছেলেমেয়েদেরকে টেকনিক্যাল লাইনে পড়াতে পারি। পাশাপাশি যেসব খাতে বিশেষায়িত দক্ষতা সম্পন্ন শিক্ষিত কর্মীর অভাব রয়েছে সেসব ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মদক্ষ কর্মী তৈরি করা জরুরি বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নাশকতার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক কারাভোগ করছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় নিজ নিজ প্রতিষ্ঠানে তারা এখনো বহাল তবিয়তে। এজন্য প্রতিষ্ঠান প্রধান, জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদকে দায়ী করছেন। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। কাজী সাখাওয়াত হোসেন সুন্দরগঞ্জের ভুরারঘাট MU বহুমুখী সিনিয়র মাদ্রাসার এই শিক্ষক একাধিক নাশকতার মামলার আসামি। 2 মাস 29 দিন কারাভোগ করেছেন। জামিনে বের হওয়ার পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উপাধ্যক্ষ থেকে তিনি হয়ে গেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। নাশকতার মামলায় একইভাবে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ ও সুন্দরগঞ্জ DW ডিগ্রি কলেজ সহ আরও অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত থেকে জামিন নিয়ে তারাও এখন বহাল তবিয়তে। যে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত হওয়ার পর কেউ কখনো বেতন ভাতা উত্তোলন করতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারাই তাদেরকে পুনর্বহালে যে কোনো রকম সহযোগিতা করছেন কিনা এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা দরকার। এজন্য পরিচালনা পরিষদকে দায়ী করছেন প্রতিষ্ঠান প্রধানরা, আর নিজেদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরলেন পরিচালনা পরিষদের সভাপতিরা। সভাপতি যে ছিল তার কাছে গিয়েছেন যে আমি চাকরিতে যোগদান করতে চাই, উনি আমাকে ডেকে বলছে যে আপনারা চাকরি যোগদান করে নেন। তাবলিগের চিল্লায় গিয়েছিল এবং তারা অনুতপ্ত হয়ে দেওয়ার পর তাদের হয়তো সাসপেনশন উইথড্র করে তারা বেতনভুক্ত আছেন। হাইকোর্ট থেকে একটা করে রুল যদি দিত আমাদের, তাহলে আমরা হয়তো হাইকোর্টকে জানাতে পারতাম যে এই কারণে আমরা বেতন দিতে পারি, কিন্তু ওরা ডাইরেক্ট অর্ডার নিয়ে আসতেছে এবং এখান থেকে বেতন উত্তোলন করতেছে। তবে গাইবান্ধা জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদকে দায়ী করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন। যদি সুনির্দিষ্টভাবে এই তথ্য দেওয়া হয়, আমরা সরকারের নজরে আনতে পারি যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের SMC অথবা MMC বা গভর্নিং বডি সরকারের এই নির্দেশ মানছে না। যে প্রক্রিয়া বিষয়টি আছে যে সেই প্রক্রিয়া অনুযায়ী তার যে চাকরি বিধিতে তার যেটি হওয়ার কথা সেটি হবে আর কি। 2013 সালের 28শে ফেব্রুয়ারি জামাত নেতা সাইদির ফাঁসির রায়ের পর গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র ও রেল স্টেশনে হামলা ও তাণ্ডব চালিয়ে 4 পুলিশ সদস্যকে হত্যা করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরো থাকছে। মা ইলিশ রক্ষায় অক্টোবরের প্রায় 3 সপ্তাহ বন্ধ থাকবে মাছ ধরা। চাঁদপুরে প্রায় 1.5 লক্ষ জেলেকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জনপ্রতিনিধিদের। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদীর তীব্র ভাঙন। ভাঙনে সদর উপজেলার 5 ঠাকুরি গ্রামের নদীর ডান তীর রক্ষা বাঁধের 50 মিটার সহ প্রায় 200 মিটার এলাকার গাছপালা, ফসলি জমি বিলীন হয়ে গেছে। তবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কোনো পদক্ষেপ। জেলা প্রতিনিধি রিঙ্কু কুন্ডুর তথ্য এবং অমৃত সোনের ছবি নিয়ে প্রেস রিপোর্ট।
বন্যার কষ্ট লাঘব হতে না হতেই যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জ। গত 3 দিন ধরে আকস্মিক ধস দেখা দিয়েছে পাঁচঠাকুরি গ্রামের নদীর ডান তীর রক্ষা বাঁধে। ইতিমধ্যে বাঁধের 50 মিটার সহ আশেপাশের 200 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা বলছে, জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করতে না পারলে পাঁচঠাকুরি, পারপাচিল, ভাটপিয়ারি সহ বেশ কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়বে। যারা ইন্দা বাস করে খাইতেছি তাদের তো রাতে ঘুম হইতেছে না, চিন্তাছে তো না যে কোন বানি ঘর দুয়ার হচ্ছে আস্তে আস্তে ডেবে সব চলে যায়। আমাদের বাড়ি ছিল ইন্দানি 1 কিলো ফাঁক, এক ঘরে ওই পাশে রেখে দিয়েছি আর একবারে এই জায়গায় আছে। কয়েক ভাঙ্গা দিছি দিয়ে হেরাতে আছে যে আবার ভাঙ্গা নিতেছে। গাছ আছিল, বাচ্চা বাছিল, না সব ডেবে গেছে। 3 দিন ধরে ভাঙ্গে। মিস্ত্রি একটা লোক আসে নাই দেখতে। ভালো মতো কাজ হলে তো টিকবই, এরা তো কাজ করে না। এখানে 2 নৌকা বোঝাই দিয়ে একখানে ফাইলাইছে গেল, আবার 2 নৌকা বোঝাই দিয়ে আর একখানে ফাইলালো, ওর কি কাজ হবো? তবে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নতুন করে যে আবার হঠাৎ ভাঙন শুরু হয়েছে, এই ব্যাপারে আমরা তৎপর আছি এবং আশু ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। আর স্থায়ী রোগ প্রতিরক্ষার কাজ তো শুরু হবেই। আমরা ডিজাইন অনুমোদিত ডিজাইন পেয়ে গেছি এবং কাজ প্রক্রিয়াধীন আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যমুনা নদীর ভাঙন থেকে পাঁচঠাকুরি এলাকা রক্ষায় 2014 সালে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দক্ষিণে সাগর এবং নদীর মোহনা পেরিয়ে এখন চাঁদপুরে পদ্মা মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে জেলেদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। এদিকে অক্টোবরে মা ইলিশ রক্ষায় প্রায় 3 সপ্তাহ বন্ধ থাকবে মাছ ধরা। এ সময় জেলার প্রায় 1.5 লক্ষ জেলেকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। চাঁদপুর থেকে ফারুক আহমেদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে মতলবের উত্তরে ষাটনল কিংবা দক্ষিণে হাইমচরের চর ভৈরবী। নদীতে জাল ফেললেই ধরা পড়ছে নানা আকারের ইলিশ। এতে ব্যস্ত পদ্মা মেঘনা পাড়ের জেলেরা। ইলিশের খোঁজে ছুটছে সারি সারি জেলে নৌকা। তবে একটু দেরিতে মাছ ধরা শুরুর মধ্যেই আবার নতুন দুশ্চিন্তা ভর করেছে জেলেদের। কারণ মা ইলিশ রক্ষায় 12ই অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত ইলিশ বিচরণের সব নদীতে মাছ ধরা নিষিদ্ধ। অবশ্য ইলিশ রক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা স্বীকার করে সহায়তার কথা জানালেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। 10 বছর এর মাছ পড়ে নাই, এবছর আল্লাহ দিলে ভালো মাছ পড়ে, বড় বড় মাছ পড়ে। সরকার যে অভিযান দিচ্ছে, অভিযান মাসে মাইনা চলছে, মাননের গতিকেই মানে করেন এত মাছ নদীতে পাওয়া গেছে। মা ইলিশের এবং জাটকা ইলিশটা একটু কঠিন পদক্ষেপ নিলে হয়তো এইভাবে আমরা প্রতি বছরে লাভবান হতে পারবো। সাগরে ইলিশ প্রচুর ধরা পড়লেও সে অনুপাতে চাঁদপুরে মিলছে না। এর কারণ হিসেবে দেশের শীর্ষ ইলিশ বিশেষজ্ঞ বলছেন, এখানে মাছের বিচরণে সৃষ্টি হয়েছে নানা বাধা। জেলেরাও খুব খুশি প্রচুর ইলিশ ধরতে পেরে। তো চাঁদপুর অঞ্চলে এখনো কম পরিমাণ আসছে, অর্থাৎ এখানে কিছু চর ডুবোচর আছে এবং বুড়িগঙ্গা শীতলকার দূষণ নামার কারণে এখানে একটা প্রভাব ফেলে থাকতে পারে। এদিকে মা ইলিশ রক্ষার সময় বেকার জেলেদের সহায়তার দাবি জানালেন জনপ্রতিনিধি। বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। 22 দিন সরকার মা ইলিশ রক্ষার কার্যক্রম গ্রহণ করছে, সেজন্য যাতে সরকার খাদ্য সহায়তা দেয়, এই জন্য জেলা প্রশাসন চাঁদপুরের পক্ষ হতে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সরকারের বিডিএফ, বিডিডি অথবা জিআর চালের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা হয়। শুধু চাঁদপুরেই সরকারি তালিকায় রয়েছে প্রায় 43,000 জেলে, আর এদের পরিবারের সদস্য সংখ্যা 2 লাখ। সময় সংবাদ, চাঁদপুর। দেখছেন সময় সংবাদ। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি, অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ। আজব তো। প্রয়োজন যাই হোক, মাই জিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণ ফোন। সুন্দর করে ফুটিয়ে তোলার প্রতিযোগিতা চলছে যেন সিলেটের প্রতিভা শিল্পীদের মধ্যে। দম ফেলার সময় নেই তাদের। গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়ায় আশানুরূপ ব্যবসা হয়েছে বলে জানান কারিগররা। এদিকে নির্বিঘ্নে পূজা পালনের লক্ষ্যে সার্বক্ষণিক পাহারার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে থাকবে পুলিশের সিসি ক্যামেরা। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট।
কদিন পরই মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক ঢোলার কাশি, মন্দিরে মন্দিরে উচ্চারিত হবে চণ্ডীপাঠ। ইতোমধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমার গায়ে রং তুলির শেষ আঁচড় লাগাতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। দম ফেলার সময় নেই তাদের, তবে সবকিছু চলছে পুলিশ প্রহরায়। এখন কাজ পুরা চাপ আছে কাজের, রাত 2টা 3টা 4টাও বাজে যায় মাঝে মাঝে। কিছু সময়ের জন্য রেস্টে যাই, তখন পুলিশ পাহারা দেয়, তখন আমরা একটা নিরাপদে ঘুমাইতে পারি। মূর্তি এগুলা পাহারা দেওয়া যাতে কোনো ঘটনা না ঘটে, এটার জন্য আর কি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাঝে মাঝে আসেন আমাদেরকে দেখে যান আর কি। রং করা শেষে কাপড় পরিয়ে প্রতিমাগুলো পাঠানো হবে মণ্ডপে মণ্ডপে। পরিস্থিতি অনুকূলে থাকায় এবার ব্যবসাও ভালো হয়েছে বলে জানান শিল্পীরা। প্রতিমা আছে 3 সাইজের, বড় ছোট মাঝারি, 40-45 হাজার আছে, 20,000 আছে, 20-15,000 আছে। আয়োজকরা জানিয়েছেন গতবার নগরী সহ জেলার 583টি স্থানে পূজা হলেও এবার বেড়ে দাঁড়িয়েছে 600-তে। পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য আমরা নিজস্ব কিছু ভলান্টিয়ার্স সিসি ক্যামেরার ব্যবস্থা করছি। গত বছর হচ্ছে এইবারের পুজো আমরা সারা বাংলাদেশে বেড়েছে এবং সিলেটেও বেড়েছে। এদিকে উৎসবকে নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। পুজো উদযাপন কমিটির সাথে আমরা কথা বলেছি। আমরা চাচ্ছি যে গুরুত্বপূর্ণ যে সকল পূজা মণ্ডপগুলোতে আছে এবং তারা নিজেরা ওই কমিটি তারা সিসি ক্যামেরাটা যেন এটা ইনস্টল করে। শহরের গুরুত্বপূর্ণ মোড় বা সিলেটে পয়েন্ট বলে, এই পয়েন্টগুলোতে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় এবার দেবী দুর্গার আগমন ও প্রস্থান দুটোই হবে ঘোড়ায় চড়ে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় ওয়ানডেতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডেতে 100তম জয় থেকে 1 ম্যাচ দূরে টাইগাররা। প্রথম ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে সেরাটা দিয়ে আফগানিস্তানকে হারাতে চায় মাশরাফিরা। আফগানদের লক্ষ্য জয় দিয়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ দুপুর 2:30টায়। দীর্ঘ 10 মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা টাইগারদের কিছুটা হলেও বিপাকে ফেলে দিয়েছিল আইসিসির সহযোগী দেশ আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে ঘাম ঝরানো জয় মাশরাফিদের স্বস্তির সঙ্গে দিয়েছে আত্মবিশ্বাস। অনেক প্রাপ্তির মেলবন্ধন হয়েছে প্রথম ওয়ানডেতে, কিন্তু তবুও আফগানদের সে লড়াকু মনোভাব এখনো কাটা হয়ে আছে মাশরাফিদের হৃদয়ে। দ্বিতীয়বার এমন দৃশ্যের পুনরাবৃত্তি চায় না তারা। কোনো একটা সিরিজের প্রথম ম্যাচ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ম্যাচ বের হয়ে যেতে পারলে হয় কি মেন্টালি অনেক ফ্রি থাকা যায়। সেকেন্ড ম্যাচ যদি আমরা জিতে যেতে পারি তাহলে তো সিরিজটা বের হয়ে যাবে। প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন মোসাদ্দেক, তবে প্রথম ওয়ানডেতে শফিউলের মতো তারও জায়গা হয়নি মূল একাদশে। ইঙ্গিত পাওয়া গেছে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। প্রথম ম্যাচে হেরে যাওয়া আফগানিস্তানও অনুশীলনে ছিল বেশ মনোযোগী। 3 বিভাগে দল প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তীরে এসে তরি ডুবেছে স্থানিক জায়ের দলের। দ্বিতীয় ওয়ানডেতে সে ভুলের পুনরাবৃত্তি চায় না আফগানরা। প্রথম ম্যাচে আমরা অনেক ভুল করেছি। ফিল্ডাররা বেশ কিছু ভালো ক্যাচ মিস না করলে ফলাফল অন্যরকম হতে পারত। শেষের দিকের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি। ঘুরে দাঁড়ানোটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এখন। প্রথম ম্যাচে বৃষ্টি বাধা না দিলেও পূর্বাভাস বলছে দ্বিতীয় ওয়ানডেতে বাগড়া দিতে পারে বৃষ্টি। ওয়ানডে ক্রিকেটে 30 বছরের পথ চলা বাংলাদেশের। এই 3 দশকে বাংলাদেশ খেলেছে 313টি ম্যাচ। এর মধ্যে জিতেছে 99টি, হেরেছে 210টিতে। আর একটি ম্যাচ জিতলেই জয়ের সেঞ্চুরি পূর্ণ হবে লাল সবুজের প্রতিনিধিদের। মিরপুরে তাই দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিতের সঙ্গে 100তম জয় পেতে চায় মাশরাফির দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেলে কুড়িগ্রামে দাফন। অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে না বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নাকচ করেছে ভারত, ভুটান ও আফগানিস্তানও। শিক্ষা জীবন শেষে প্রতি বছর তরুণদের একটি বড় অংশ নাম লেখান বেকারত্বের খাতায়। কর্মমুখী ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদ শিক্ষাবিদদের। প্রযুক্তির কল্যাণে জীবনযাত্রা পাল্টালেও বেড়েছে সাইবার অপরাধীর সংখ্যা। প্রশাসনের নজরদারির অভাব বলছেন বিশেষজ্ঞরা। এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য মাশরাফির। আগের ম্যাচের ভুল শুধরে সিরিজে ফিরতে চায় সফরকারীরা।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।